রিমি বউ সেজে বাসর ঘরে বসে আছে। আজ রিমির বিয়ে হয়েছে একটা অজানা অচেনা লোকের সাথে। শুধু তার নামটা জানে রিমি, কিন্তু তাকে কোনোদিন দেখেনি। তার বাবা অবশ্য বিয়ের আগে দেখা করতে বলেছিল, কিন্তু রিমি দেখা করতে চায়নি। রিমি বিয়ে করতে চায়নি, আরও পড়ালেখা করতে চেয়েছিল, কিন্তু হলো না। রিমি সেই মানুষটার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেল রিমি জানে না। হঠাৎ রিমি অনুভব করলো কে যেন রিমির ঠোঁটে ঠোঁট দিয়ে চেপে ধরেছে। রিমির ঘুম ভেঙে গেল। রিমি তাকে সরাতে চাইছে, না, রিমি পারছে না। অবশেষে জোরে ধাক্কা দেওয়াতে সে ছিটকে পড়ে বিছানার এক পাশে। রিমি উঠে বসে হাঁপাতে লাগলো আর বলল, পাগল নাকি আপনি? সে কিছুই বলল না, শুধু এসে রিমিকে আবার জোর করে শুয়ে দিল। রিমির গলায় ঠোঁটে পাগলের মতো চুমু দিচ্ছে। চুমু না, কামড় বসাচ্ছে বুঝতে পারল রিমি। আর রিমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। অসহ্য ব্যথা আর আমার চাপা গোঙানি। না, সে রিমির কোনো বাধাই মানল না। অবশেষে রিমি তার শক্তির কাছে হেরে গেল। সে বিজয়ী হলো। সে উঠে বেলকনিতে চলে গেল। আগুনের মতো কি যেন জ্বলছে, বুঝতে পারল রিমি। সে সিগারেট খাচ্ছে। রুমটা অন্ধকার, রিমি তার মুখটা দেখতে পাচ্ছে না। আর খুব জানতে ইচ্ছে হচ্ছিল রিমির কেন রিমির সাথে এরকম করলো। রিমি ওনার কি ক্ষতি করেছিল? রিমি এতক্ষণ শুয়েই ছিল। বিছানা থেকে উঠতে গেলেই মাথাটা ঘুরে গেল রিমির। রিমি ফ্লোরে পড়ে গেল। তারপর আর কিছু মনে নেই রিমির। যখন চোখ খুলল রিমি তখন দেখল সকাল হয়ে গেছে। রিমি চারপাশে চোখ বুলিয়ে দেখল কেউ নেই, কিন্তু রিমি তো ফ্লোরে পড়ে গেছিল। তাহলে বিছানায় উঠল কিভাবে? এসব ভাবছে, আবার মনে মনে ভাবল, হয়তো সেই জানোয়ারটা বিছানায় তুলেছে। ছি, বিয়ে নিয়ে বাবার মুখে যে ধরনের বর্ণনা শুনেছিল রিমি আজ কেন জানি তা মিথ্যা মনে হচ্ছে রিমির কাছে। কালকের এই ঘটনার পর রিমি তাকে কোনোদিনও স্বামী হিসাবে মেনে নেবে না। আচ্ছা, মানুষটা কি একটা রাতও অপেক্ষা করতে পারলো না? কাঁদতে কাঁদতে রুমের চারপাশে আবার চোখ বোলালো রিমি। রুমটা দেখে বোঝাচ্ছে মানুষটা খুব শৌখিন। খুব গোছালো একটা রুম। এই রুমের সব জিনিস গোছানো, শুধু রিমি আগোছালো হয়ে পড়ে আছে। বিছানা থেকে উঠে নিজেকে গুছিয়ে ওয়াশরুমে গেলে লম্বা শাওয়ার নিল রিমি। শরীরের কাল রাতে জানোয়ারের দেওয়া দাগগুলো তুলতে বৃথা চেষ্টা চালালো রিমি অনেকক্ষণ। কড়া নীল রঙের শাড়ি পরে বেরিয়ে এলো রিমি। আবার রুমে চোখ বুলিয়ে নিল রিমি। না, কেউ নেই। ভেজা চুলগুলো ছেড়ে দিল রিমি। কোমর পর্যন্ত চুলগুলো ছড়িয়ে পড়ল রিমির। বাহ, তোমার চুলগুলো তো তোমার থেকেও সুন্দর। এই জন্যই কি হিজাব পরতে নাকি? সিমির এই কণ্ঠস্বরটা খুব চেনা। রিমি আগেও বহুবার এই কণ্ঠস্বরটা শুনেছে, কিন্তু কার? রিমি ঘুরে দাঁড়ালো, কিন্তু কণ্ঠস্বরের মালিককে দেখে রিমি চমকে গেল। আরে, এ তো সাজিদ, যে রিমিকে পাবার জন্য 5টা বছর রিমিকে প্রপোজ করে আসছে। আর রিমি বারবার না করেছে। সেই স্কুল লাইফ থেকে ও রিমিকে ভালোবাসে, কিন্তু রিমি ওর পরিবারকে কষ্ট দিতে পারবে না বলে ওকে বারবার না করেছে। ও রিমির ভাইয়ার হাতে মায়েরও খাইছে, তারপরেও রিমিকে ভুলেনি। এ কি, তুমি তুমি এখানে কি করছো? সাজিদ মুচকি হেসে রিমির কাছে এসে মুখে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, কেন, এখানে কি অন্য কারো থাকার কথা ছিল নাকি? না মানে, রিমিকে কোনো কথাই বলতে দিল না। সাজিদ বলতে শুরু করলো, বাবু, 5টা বছর তুমি শুধু আমাকে কষ্টই দিয়ে গেছো। তোমার কারণে আমি না ভালো করে খেতে পারতাম, না ঘুমাতে পারতাম। তোমাকে ভোলার জন্য আমি সব ধরনের নেশা করেছি, কিন্তু কি বলতো, তোমার নেশাটাই প্রখর ছিল। অন্য সব নেশা কেটে যেত তোমার কথা ভাবতেই। তোমার জন্য আমার বাবা মাও অনেক কষ্ট পেয়েছে। তোমার ভাইয়ের হাতে মাইরও খেলাম শুধু তোমার জন্য। সেদিন যদি আমি একবার বলতাম
তাহলে তোমার ভাইয়ের লাশ পড়ে যেত। কিন্তু আমি তোমার ভাইয়ের উপর নয়, আমি তোমার উপর সব প্রতিশোধ নিব বলে ঠিক করেছিলাম। এবার প্রতিশোধের পালা, তুমি তৈরি হও মাই ডিয়ার বউ। কাল রাত থেকেই শুরু হয়ে গেছে, বুঝতে পারবে কষ্ট কাকে বলে। বউ? বউ, তোমার যার সাথে বিয়ে হয়েছে সে আর অন্য কেউ নয়, সেই মানুষটাই আমি। আমি তোমাকে শুধু ভালোবাসি বলে বিয়ে করিনি, আমার প্রত্যেকটা কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি। ভালোবাসার প্রতিশোধ দুটোই পাবে আমার কাছ থেকে। কিছুই বুঝতে পারছে না রিমি। সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। যে রিমিকে পাগলের মতো ভালোবাসতো, আজ সে রিমিকে কষ্ট দেবার জন্য বিয়ে করেছে। রিমি কান্নাজড়িত গলায় বলল, তার মানে তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্যই বিয়ে করেছো? শুধুই কষ্ট দেবার জন্য। সাজিদের কথাগুলো শুনে রিমি কেঁদে দিল। সাজিদ রিমির চোখের পানি মুছে দিয়ে বলল, আরে এখনো তো কিছুই করলাম না, তার আগে কেঁদে দিলা? কান্না থামো বাবু, প্লিজ। কিন্তু রিমির কান্না তো থামছেই না। এবার মনে হয় সাজিদ রেগে গেল। এই কান্না থামাতে বলছি না তোকে, কান্না থামো। একটু জোরে ধমক দিল সাজিদ। রিমি কান্না থামিয়ে দিল। সাজিদ রিমিকে দেখে হেসে দিল আর বলল, ভালোভাবে বললে কাজ করে না। হঠাৎ করেই সাজিদ রিমিকে দেয়ালের সাথে চেপে ধরল। রিমির হাতগুলো দেয়ালের সাথে চেপে ধরাতে রিমি হাতে ব্যথা পাচ্ছে, কিন্তু সাজিদ রিমিকে ছাড়ছে না। সাজিদ রিমির ঠোঁট সাজিদের ঠোঁট দিয়ে চেপে ধরল। রিমি সাজিদের থেকে মুক্তি পাওয়ার জন্য হাতগুলো ছাড়ানোর চেষ্টা করছে, লাভ হচ্ছে না। উল্টো হাতে চুরি থাকায় হাত কেটে যাচ্ছে। অনেকক্ষণ পরে ছেড়ে দিল। দেখ, সব সময় এমন ছটফট করবি না। তুই আমার বউ, তাই আমার সম্পূর্ণ অধিকার আছে তোকে আদর করার। আমি যখন ইচ্ছা তখন তোকে মারতে পারবো, আবার ইচ্ছা হলে আদর করতে পারবো। তোর এই শরীরটা এখন আমার, বুঝলি? কথাগুলো বলেই সাজিদ রিমিকে জোরে ধাক্কা মারল। রিমি নিজের উপর ব্যালেন্স না রাখতে পেরে পড়ে গেল এবং ড্রেসিং টেবিলের কোণায় ধাক্কা খেল। কপালে হাত দিয়ে রিমি দেখে কপাল থেকে রক্ত বের হচ্ছে। সাজিদ হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। তার আগে ফার্স্ট এইড বক্সটা কোথায় আছে তা বলে গেল। রিমি বসে বসে কাঁদতে লাগলো। এই সাজিদ কি সেই সাজিদ যে রিমিকে পাগলের মতো ভালোবাসতো? সাজিদকে আর কি দোষ দেবে রিমি? রিমি সাজিদের সাথে যে ধরনের বিহেভ করেছে, তাতে রিমির সাথে সাজিদের ভালো বিহেভ করার প্রশ্নই আসে না। ভালোবাসাও একটা সময় ঘৃণায় পরিণত হয়। আর রিমি তো সাজিদকে সবসময় অবহেলা করে এসেছে, তার ভালোবাসাকে সবসময় প্রত্যাখ্যান করে এসেছে। সাজিদের থেকে রিমির এমনই বিহেভিয়ার পাওয়ার উচিত। সব দোষ রিমির। রিমি কেন ওকে এত ইগনোর করতো? যদি ওর প্রপোজটা মেনে নিত তাহলে আজ রিমির এই অবস্থা হতো না। না, রিমি কাঁদবে না। রিমির সাথে এমন হওয়াই উচিত। এটা রিমির নিয়তি। রিমিকে তার মা বাবার কথা ভেবেই এগুলো মেনে নিতে হবে। রিমি তার ভালোবাসা দিয়ে একদিন না একদিন ঠিক সাজিদের মনে আবার জায়গা করে নেবে। রিমি চোখ খুলে ফার্স্ট এইডের বক্সটা খুঁজে বের করলো। রক্তটা মুছে মলম লাগিয়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। পেছনে ঘুরতেই রিমি দেখে সাজিদের ছোট বোন দাঁড়িয়ে আছে। সাজিদের একটা মাত্র ছোট বোন, ওর নাম মিলি। কি ভাবি, ভিতরে আসতে বলবে না বুঝি? রিমি হেসে দিয়ে বলল, হো মা, রুমে আসতে পারমিশন দিতে হয় নাকি? সোজা চলে আসবে। আমি আসাতে তোমার নিয়মের কোনো পরিবর্তন হবে না। কথাগুলো বলতে বলতে বৃষ্টিকে টেনে এনে সোফায় বসালো রিমি। তারপর দুজনেই হেসে দিলাম। মিলি রিমির কপালের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ভাবি, তোমার কপালে কি হয়েছে? রিমি চুল দিয়ে ঢেকে দিল ক্ষতটা। না, কিছু না, পরীকে একটু কেটে গেছে, এই আর কি। কি কিছু না, আজকেই তোমাকে ব্যথা পেতে হলো? একটু পরেই সব মেহমানরা আসতে শুরু করবে। তোমার বাড়ি থেকেও তো সবাই আসবে। আর ওরা এসে যদি তোমার কপাল কাটা দেখে, তাহলে ভাববে তুমি আসতে না আসতেই আমরা তোমার উপর অত্যাচার করতে শুরু করে দিয়েছি। ওর কথা শুনে রিমি হেসে দিল। রিমির সাথে মিলিও হেসে দিল। তারপর রিমির হাতে কতগুলো ব্যাগ ধরিয়ে দিল মিলি। ভাবি, এগুলো মা পাঠিয়েছে আজকে পরার জন্য। একটু পর আমি এসে তোমাকে সাজিয়ে দিব। তোর সাজাতে হবে না, উনি নিজেই আটা ময়দা মাখতে এক্সপার্ট। কথাটা শুনেই মিলি আর রিমি দরজার দিকে তাকালো।
সাজিদ দাঁড়িয়ে আছে। মিলি একটু হেসে দিল। ভাইয়া তুই মেয়েদের কথার মধ্যে কথা বলবি না। ভাবি নিচে চলো, সবার সাথে পরিচয় করিয়ে দেই। কথাগুলো বলেই মিলি রিমির হাত ধরে টানতে লাগলো। আরে মিলি, একটু দাঁড়াও। বলেই রিমি হাত ছাড়িয়ে নিল। তারপর আয়নার সামনে গিয়ে কপালের ব্যান্ডেজটা খুলে নিল রিমি। কারণ ব্যান্ডেজ দেখলেই নানান জনে নানান কথা বলবে। অল্পই কেটেছে, তাও আবার চুল দিয়ে লুকানো যাবে এমন একটা জায়গায়। তাই রিমি চুল দিয়ে আবার লুকিয়ে নিল, সাথে মাথায় কাপড়ও দিল যাতে বোঝা না যায়। তারপর মিলির কাছে গিয়ে বলল। এবার চলো। সাজিদ রিমির দিকে তাকিয়ে আছে। বাহ ভাবি, চলো। রিমি নিচে নামতেই সবাই রিমিকে ঘিরে ধরল। মিলি সবার সাথে পরিচয় করিয়ে দিল, আর রিমি সালাম করতে লাগলো। উফ, সাজিদের মামা মামি চাচা চাচি কত মানুষ! সালাম করতে করতে রিমির জীবন শেষ হয়ে যাবে গো। তবে মানুষগুলো খুব ভালো, খুব মিশুক। এরই মধ্যে রিমির শাশুড়ি চলে আসলেন। রিমি তার শাশুড়িকে সালাম করলো। উনি রিমির কোনো সমস্যা হচ্ছে নাকি জিজ্ঞেস করলেন। তারপর খাবার খাওয়ার জন্য টেবিলে বসিয়ে দিলেন। রিমির সামনের চেয়ারটাতে সাজিদ বসে খাচ্ছে, মিলি রিমির সাথে বসে খাচ্ছে। সবাই খাচ্ছে, কিন্তু রিমির গলা দিয়ে তো খাবার নামছে না। আম্মু আব্বু আর ভাইয়ের কথা খুব মনে পড়ছে রিমির। অল্প খেয়ে উঠে পড়ল। নতুন বউ বলে নয়, রিমির মন বলছে রিমির বাড়িতে কিছু হয়েছে। রিমি উঠে পড়াতে মিলিও উঠে পড়ে। রিমি মিলিকে বলল যে রিমি একটু বাড়িতে কথা বলতে চায়। মিলিকে নিয়ে রিমি রুমে চলে আসলো। আম্মুকে কল দিল রিমি। হ্যালো আম্মু। রিমির আব্বু ফোন ধরল। কেমন আছিস মা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আম্মু কেমন আছে? আমরা ভালোই আছি। আম্মু কোথায়? আম্মুর ফোন তুমি ধরলে কেন? তোর আম্মু একটু অসুস্থ। রিমির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রিমি জানতো একটু না অনেকটাই অসুস্থ। আমাকে বলনি কেন? কখন হয়েছে এমন? রিমি কান্না করছে দেখে মিলি অবাক হয়ে গেল। সে রিমির পাশে বসে বলতে লাগলো। ভাবি কাঁদছো কেন? রিমির আব্বু ওপাশ থেকে রিমিকে বোঝালো যে রিমির আম্মু ঠিক আছে, একটু অসুস্থ হয়েছে। তারপর ফোন কেটে দিল। ভাবি কি হয়েছে, কান্না করতেছো কেন? রিমি মিলিকে জড়িয়ে ধরে আবার কেঁদে দিল। আমার আম্মু খুব অসুস্থ। ভাবি দাঁড়াও, আমি আম্মুকে এখনই গিয়ে বলছি। মিলি উঠে চলে যেতে চাইলে রিমি মিলির হাত ধরে ফেলল। রিমি মিলিকে মাথা নেড়ে না করলো এই কথা বলার জন্য। মিলি রিমির পাশে বসে পড়ল। ভাবি, বলে রিমির দিকে তাকিয়ে থাকলো। রিমি মিলির দিকে তাকিয়ে রিমি তার চোখের পানি মুছে ফেলল। দেখো, আজ এই বাড়িতে একটা অনুষ্ঠান। এই কথা শুনলে সবাই বলবে আমাকে চলে যাওয়ার জন্য। তাতে সবার মন খারাপ হবে। তার থেকে কাউকে না বলাই ভালো। মিলি রিমিকে জড়িয়ে ধরল। এর মধ্যেই সাজিদ রুমে ঢুকলো। ভাবি তুমি এখানেই থাকো, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, আমি সামলে নিব সবাইকে। কথাগুলো বলে রিমির চোখ মুছিয়ে দিল মিলি। তারপর চলে গেল। সাজিদ অনেকক্ষণ রিমিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তারপর রিমির পাশে বসে একটা সিগারেট জ্বালিয়ে খেতে লাগলো। সিগারেটের ধোঁয়া রিমির মুখের উপরে ছাড়তে লাগলো। রিমির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই এখান থেকে উঠে গেল আর ব্যালকনিতে দাঁড়ালো রিমি। রিমির ভাগ্যটাই খারাপ, এমন একটা স্বামী পেল যে কিনা রিমির কষ্টগুলো বুঝেই না, উল্টো আরও কষ্ট দিবে। ব্যালকনিতে বসে আছে রিমি। হঠাৎ রিমি আর কয়েকজন মেয়ে এলো। ওরা আসতেই সাজিদ রুম থেকে বের হয়ে গেল। ওরা সবাই রিমিকে সাজিয়ে দিল, মিলিও সাজলো। তারপর অন্যরা চলে গেলেও মিলি গেল না, ও রিমির পাশেই বসে থাকলো। রিমি অনেকবার বলল, তারপরেও গেল না। রিমি একা থাকলে মন খারাপ করবে বলে। একটু পর নিচে নামলো রিমি। দেখে সবাই এসে গেছে। সবাই রিমির সাথে ছবি তুলছে, কথা বলছে। হঠাৎ রিমির চোখ গেল সাজিদের উপর। অনেক সুন্দর লাগছে সাজিদকে। মেরুন রঙের পাঞ্জাবিতে অসাধারণ লাগছে। সাজিদ আমার পাশে এসে বসলো। ওই বউ, কি হয়েছে তোমার? একটু হাসো না। হুম।
কি ভাবছো? রিমি সাজিদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। না, কিছু না। সাজিদ মুচকি হেসে আমি কিন্তু ভেবে রেখেছি আজ রাতে কি কি হবে। রিমি সাজিদের দিক থেকে চোখ সরিয়ে নিল। সবাই সাজিদ আর রিমির ছবি তুলছে। এরই মধ্যে ভাইয়া আর রিমির কাজিনরা চলে আসলো। রিমির বাবা আসেনি। রিমি ভাইয়াকে বলল, আজকে আমাকে তোমাদের সাথে নিয়ে যাবে ভাইয়া? কিন্তু রিমির ভাইয়া বলল, কালকে যাস? সবাই চলে গেল। রিমি রুমে এসে একটু শুয়ে পড়ল। অনেক ক্লান্ত লাগছে। মিলি এসেছিল, কিন্তু শুয়ে আছে রিমি তা দেখে মিলি চলে গেল। রিমির ননদটা খুব ভালো, জামাইটার মতো হারামি না। শুধু হারামি না, মহা হারামি। কুত্তা বিলাই বান্দরের মতো দেখতে। না, বান্দরের মতো দেখতে না, অনেক সুন্দর, কিন্তু রিমির সাথে মানায় নাই। রিমি উঠে আয়নার সামনে দাঁড়ালো। ইস, আমি কত সুন্দর, আমার পাশে ওরে একদম মানায় না, আর উপরে কত টর্চার করে। আর কি আর করার, সব ভাগ্য। গয়নাগুলো খুলতে লাগলো রিমি। দরজা খোলার শব্দ শুনতে পেল রিমি। পিছনে ঘুরে দেখে সাজিদ। উফ, সাইকো আইসা পড়ছে। সাজিদ পেছন থেকে রিমির কোমর জড়িয়ে ধরল। বাবু কিছু বললে নাকি? আমি কই কিছু বলি নাই তো। একটু হেসে বলল রিমি। না, কিছু তো বলছো। আমাকে সাইকো বলছো, তাই না? আল্লাহ গো, আমি আজকে শেষ। আজকে যে শুনে ফেললো, এখন থেকে মনে মনে বলবো। রিমি সাজিদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার গহনা খুলে চুলগুলো উঁচু করে বেঁধে নিল। সাজিদ রিমিকে নিজের দিকে ঘুরিয়ে রিমির বাঁধা চুলগুলো ছেড়ে দিল। কি ঠিক বলছি তো? চলো এখন শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। রিমি আবার চুল বাঁধতে লাগলো। আর কি শাস্তি দিবে? চলো দাও তোমার শাস্তি। রিমির কথা শুনে সাজিদ হেসে দিল। তারপর একটা সিগারেট জ্বালিয়ে টানতে লাগলো, আর ধোঁয়া রিমির মুখে ছাড়তে লাগলো। ইচ্ছে করছে একটা চড় মেরে সবগুলো দাঁত ফেলে দিতে। উফ, সিগারেট বাহিরে গিয়ে খাও না, আমি সিগারেটের গন্ধটা নিতে পারি না। সেজন্যই তো তোমার সামনে খাচ্ছে, না হলে তোমাকে শাস্তি দেবো কিভাবে? রিমি আর কথা বাড়ালো না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে সাজিদ শুয়ে পড়েছে। খুব খুশি হলো রিমি সাজিদ ঘুমিয়ে পড়েছে দেখে। ঘুমিয়ে পড়ছে নাকি চোখ বন্ধ করে রেখেছে নিশ্চিত হতে রিমি সাজিদের দিকে একটু ঝুঁকে একবার হাত নাড়ালো। আবার হাত নাড়াতে গেলেই হাত ধরে টান দিয়ে সাজিদ তার উপরে ফেলে দিল রিমিকে। তারপর শক্ত করে জড়িয়ে ধরে রিমির দিকে তাকিয়ে হেসে দিল। আমি ঘুমাইনি বাবু, আজকে তুমি বিছানায় ঘুমাবে না? সাজিদের কথা শুনে রিমির মাথায় আকাশ ভেঙে পড়ল। কয় কি এই ছেলে? বিছানায় ঘুমাবো না, তাহলে কোথায় ঘুমাবো? সাজিদ রিমিকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। রিমি অনেক ব্যথা পেল। মা গো, কোমরটা ভেঙেই গেল। সাজিদ রিমিকে দেখে হাসতে লাগলো, আর রিমি রাগে দাঁত দাঁত চেপে বসে আছে। বাবু তুমি আজকে ফ্লোরে ঘুমাবে? মানে কি, আমি ফ্লোরে থাকতে পারবো না? তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি ফ্লোরে ঘুমাও। ভালো ভালো বলছি, ভালো লাগছে না। মার খেতে চাও নাকি? রিমি মায়ের কথা শুনে ফ্লোরেই লক্ষ্মীমের মতো শুয়ে পড়ল, আর মনে মনে সাইকোর বাচ্চার 14 গোষ্ঠীরে বকতে লাগলো। সাজিদ ল্যাপটপে কাজ করছিল। টাইপিংয়ের শব্দ শুনতে পাচ্ছিল রিমি। কি ঠান্ডা রে বাবা, একটা কম্বলও নিতে দিল না। কাঁপতে কাঁপতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। হঠাৎ আমার মনে হলো ঠান্ডাটা কমে গেল, আমার ঘুমটা ভেঙে গেল। আমি খুলে দেখি সাজিদ আমার দিকে ঝুঁকে বসে আছে। আমি ওকে দেখে একটু ভয় পেলাম, তাড়াতাড়ি উঠে বসে পড়লাম। এ কি, আমি তো বিছানায় শুয়ে আছি। সাজিদ আমাকে আবার বিছানায় শুয়ে দিল। আমি আবার উঠতে গেলে আমার হাত দুটো বালিশের মধ্যে চেপে ধরলো, তারপর ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। আমি কিন্তু নিজেকে ছাড়াতে ব্যস্ত। সাজিদ এবার আমার ঠোঁট ছেড়ে দিল। শুধু কেন শক্তিটা নষ্ট করছো? আমার সাথে তুমি শক্তি দিতে পারবে না। কাল রাত্রে নিশ্চয়ই বুঝতে পেরেছো। শুধু কেন আমাকে কষ্ট দিচ্ছ? তার চেয়ে যা ইচ্ছা মেনে নাও। রিমি বুঝতে পারল যে সাজিদের কাছ থেকে রিমির মুক্তি হবে না, তাই আর তাকে বাধা দিল না রিমি। সকালে ঘুম থেকে উঠে দেখে রিমি সাজিদের
বুকে শুয়ে আছে। ঘুমন্ত সাজিদকে দেখতে অনেক সুন্দর লাগছিল রিমির কাছে। কে বলবে এই ছেলেটাই রিমিকে কষ্ট দিচ্ছে প্রতিনিয়ত। রিমি উঠে ওয়াশরুমে চলে গেল, গোসল করে নিচে চলে গেল। রিমি দেখে রিমির শাশুড়ি রান্না করছে। রিমির শাশুড়িকে হেল্প করতে গেল। শাশুড়ি নানা করছিলেন। রিমি একটু জেদ ধরে ওনার কাজে হেল্প করলো। হঠাৎ সাজিদের গলা শুনতে পেল রিমি। মা, আমার কফিটা দিয়ে যাও। মা রিমিকে কফিটা দিয়ে আসতে বলেন। রিমিও কফি নিয়ে উপরে আসলো। রুমে ঢুকে দেখে সাজিদ টাওয়াল পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। রিমি কফিটা সাজিদের সামনে কফি রেখে আবার নিচে আসতে গেলে সাজিদ রিমির সামনে এসে পথ আটকে দিল। তারপর অনেকক্ষণ রিমির দিকে তাকিয়ে থাকলো। রিমি সাজিদের চোখের দিকে তাকাতেই ঠাস করে একটা চড় মারল। রিমি নিজেকে সামলাতে না পেরে বিছানায় পড়ে গেল। ভাগ্যিস ডান গালে মেরেছিল বলেই বিছানায় পড়ল রিমি। বাম গালে মারলে ফ্লোরে পড়ে কোমরটায় ভেঙে যেত রিমির। রিমি বিছানায় বসেই কাঁদতে লাগলো। রিমিকে এত জোরে আগে কেউ মারেনি। সাজিদ রিমির সামনে এসে বলল, কাঁদছ কাঁদো, কিন্তু কান্নার শব্দ হবে না। শব্দ হলে বাম গালে আরেকটা দিব। কথাগুলো বলেই সাজিদ উঠে গেল। তারপর গান গাইতে গাইতে কফি খেয়ে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে গেল। রিমি বোকার মতো বসে বসে কাঁদতে লাগলো। মাঝে মাঝে খুব আদর, আবার মাঝে মাঝে রিমি কাঁদতে লাগলো। কেন রিমিকে মারলো ভাবতে লাগলো। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। রিমি মোবাইলটা হাতে নিয়ে দেখলো রিমির আব্বু কল দিচ্ছে। রিমি চোখ মুছে কলটা রিসিভ করে আব্বুর সাথে কথা বলল। রিমি মোবাইলটা বালিশের উপরে রেখে আবার বিছানায় বসে পড়ল। সাজিদ ল্যাপটপ রেখে রিমির পাশে এসে বসলো। কি হলো? বাবাকে বললেন আছে আমি তোমাকে মেরেছি? বলতে পারতে। রিমি সাজিদের দিকে তাকালো আর দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। দরজায় টোকা পড়ল। রিমি চোখ মুছে নিল। মিলি ভিতরে আসলো। গুড মর্নিং ভাবি। রিমির জন্য আবার গুড? হেসে দিল রিমি। উত্তর তো দিতেই হবে রিমির। গুড মর্নিং। ভাবি নিচে চলো, খেতে ডাকছে আমাদের। ভাইয়া আয়। তারপর সবাই মিলে নিচে গেল। সবাই একসাথে খেতে বসলো। রিমির শাশুড়ি খাওয়া দাওয়া শেষে রিমিকে আর সাজিদকে রেডি হতে বলে রিমির বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যাওয়ার কথা শুনতেই রিমির মনটা ভালো হয়ে গেল। কিন্তু মিলিকে ছেড়ে যাবে ভাবতেই কেমন যেন খারাপ লাগছিল রিমির। তাই রিমি মিলিকে রিমির সাথে নিয়ে যাওয়ার জন্য শাশুড়ি মাকে বলল। মা, আমি কি মিলিকে সাথে নিতে পারি? রিমির কথা শুনে সবাই রিমির দিকে তাকালো। মা প্লিজ। মিলি তো খুশিতে নেচে উঠল। রিমিকে জড়িয়ে ধরল। ভাবি তোমাকে এতগুলো উম্মা। মিলির কাণ্ড দেখে সবাই হেসে দিল। রিমির শাশুড়ি মাও রাজি হয়ে গেল। রিমি আর মিলি রেডি হয়ে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু সাজিদ আর আসছে না। অবশেষে উনি নেমে আসলেন। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। রিমি আর মিলি পেছনে বসলো। আর সাজিদ গাড়ি ড্রাইভ করবে। সাজিদ সামনে বসে রিমিকে দেখলো একবার। সামনে না বসার কারণে হয়তো রেগে গেছে। রাগলে রাগুক, রিমিকে এখন কিছু করতে পারবে না। সারা রাস্তা জুড়ে রিমি আর মিলি বকবক করে আসলো। বাড়ির সামনে গাড়ি থামতেই রিমি গাড়ির দরজা খুললেই একটা দৌড় দিল। সাজিদ পেছন থেকে রিমিকে ডেকেছে, কিন্তু রিমি থামেনি, কারণ রিমি তার মাকে দেখার জন্য ছটফট করছে। রিমি এক দৌড়ে তার মার রুমে চলে গেল। মাকে দেখে রিমির চোখ বেয়ে পানি পড়তে লাগলো। রিমির ভাইয়া আর বাবা সাজিদকে রুমে নিয়ে আসলো। সাজিদ অনেকক্ষণ এখানে বসেছিল। পরে রিমির কাজিনরা এসে সাজিদকে রিমির রুমে নিয়ে যায়। রিমি তার মার কাছে অনেকক্ষণ বসে তারপর রুমের দিকে যাচ্ছিল। মিলি আমার কাজিনদের সাথে কথা বলছে। রিমি রুমে ঢুকতে যাবে অমনি কেউ রিমির হাত ধরল। রিমি পেছন ঘুরেই চমকে গেল। পিয়াস ভাইয়া। পিয়াস রিমির মামাতো ভাই। কেমন আছো রিমি? ভালো আছি। আমার হাতটা ছাড়ো। পিয়াস আমার হাতটা ছেড়ে দিল। রিমি
রুমে ঢুকে দেখে রিমির ভাইয়া আর সাজিদ কথা বলছে। রিমিকে দেখে ভাইয়া রিমির কাছে এসে, সাজিদ, দেখো ভাই, আগে যা হয়েছে সব ভুলে যাও। আমার কারণে আমার বোনকে প্লিজ কষ্ট দিও না। ভাইয়ার কথা শুনে রিমি একবার ভাইয়ার দিকে আর একবার সাজিদের দিকে তাকালো। তারপর রিমির ভাইয়া রুম থেকে চলে গেল। সাজিদ রিমির দিকে তাকিয়ে হেসে দিল। আমার এত আদরের বউকে কি আমি কষ্ট দিতে পারি? তারপর আবার হেসে দিল। রিমির রুমে থাকতে একদম ভালো লাগছিল না, তাও আবার সাজিদের সাথে থাকার কোনো প্রশ্নই আসে না। রুম থেকে বেরোতেই আবার রিমির পিয়াস ভাইয়ের সাথে দেখা হলো। রিমিকে দেখেই পিয়াস ভাইয়া হেসে দিল। কোথায় যাচ্ছ রিমি? নিচে। রিমি কথা বলেই তাড়াতাড়ি নিচে চলে আসলো। রান্নাঘরে ঢুকে দেখে রিমির আম্মু রান্না করছে। আম্মু, তুমি রান্নাঘরে আসছো কেন? তুমি না অসুস্থ? আরে অসুস্থ না, আমি ঠিক আছি। তুই যা, সবাইরে চা দিয়ে আয়। রিমি সবাইকে চা দিল। মেলি তো রিমিদের বাড়িতে এসে খুব খুশি। রিমি আবার রান্নাঘরে এলো আম্মুকে হেল্প করার জন্য। মেঘকে চা দিয়েছিস? আমি তো ভুলেই গিয়েছিলাম ওর কথা। যা, ওকে চা দিয়ে আয়। রিমি আম্মুর হাত থেকে চা নিয়ে ভাবতেছে এখন না জানে কি করবে। রিমি তার কাজিনগুলোকে বলল, ওরা বলল তোর জামাই তুই নিয়ে যা। রুমে ঢুকে দেখে সাজিদ মোবাইলে কি যেন করছে। রিমিকে একবার দেখে আবার মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল। চা। কার চা? রিমির দিকে না তাকিয়েই বলল, তোমার। ও, সাজিদ হাত বাড়িয়ে চাটা নিল। তো মা? রিমিকে কিছু বলতে চাইছিল কিন্তু পারেনি। রিমির কাজিনগুলো রুমে ঢুকে যায়। ওরা ঢুকেই সাজিদের সাথে দুষ্টামি শুরু করে দিল, আর সাজিদও দুষ্টামি করছে ওদের সাথে। তারপর সবাই দুপুরের খাবার খেলো। ওরা সাজিদকে নিয়ে বাইরে বের হলো, সাথে রিমিও যেতে হলো। রিমির কাজিনগুলোর কাণ্ড দেখে না হেসে পারা যাচ্ছে না, আর সাজিদ মনে মনে বিরক্ত হচ্ছে এখন। সাজিদের মুখটা দেখে রিমির খুব হাসি পাচ্ছে। রিমি একটু জোরেই হেসে দিল। খুব হাসছো দেখছি, হাসির পরে কিন্তু কান্না। সাজিদের কথাটা শুনে রিমি সাজিদের দিকে তাকালো, সাথে রিমির মুখ থেকে হাসিটাও চলে গেল। সন্ধ্যায় সবাই বাড়িতে আসলো। সাজিদ রুমে এসে শুয়ে পড়ল। আহারে বেচারা, হাঁপিয়ে গেছে একেবারে। আমরা কিন্তু কাল চলে যাব, সকাল সকাল রেডি দেখো। রিমি মেঘের দিকে অসহায়ের মতো তাকালো। কোনো লাভ নেই এভাবে তাকিয়ে। রিমি আর কিছু বলতে পারল না। সত্যি রিমির মনটা খারাপ হয়ে গেল। সবাই ছেড়ে যেতে হবে ভাবলেই কান্না পাচ্ছে রিমির। ওয়াশরুমে চলে গেল রিমি। ফ্রেশ হয়ে বাইরে আসতেই সাজিদ গেল। তারপর দুজনেই নিচে গেল। নিচে সবার সাথে আড্ডা দিল, তারপর খাবার খেলো। এত হই হুল্লোড়ের মাঝে থাকতে রিমির ভালো লাগছিল না বলে খাবার খেয়েই রিমি ছাদে চলে গেল। ছাদটা অনেক নীরব, হালকা হালকা বাতাস বইছে, কুয়াশা পড়েছে, শীত শীত লাগছে। সকল নীরবতা ভেঙে দিল একটি কণ্ঠস্বর। এখানে একা একা কি করছো অর্থে? পিছনে ঘুরে দেখি পিয়াস ভাইয়া। রিমি কিছু না বলে চলে আসছিল। পিয়াস ভাইয়া রিমির পথ আটকে ধরল। রিমি প্লিজ আমার কথাগুলো একবার শোনো। পিয়াসের কথাগুলো এখন না শুনলে রিমি এখান থেকে যেতে পারবে না, তাই বলল রিমি। বলো কি কথা? পিয়াস ভাইয়া আমার একটু কাছে আসলো, আর আমি একটু পিছিয়ে দাঁড়ালাম। রিমি, আমি এখনো তোমাকে ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি। পিয়াস ভাইয়া, আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না। আর তাছাড়া এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন এই কথা কেন বলছো? বিয়ে হয়েছে ঠিক, কিন্তু তুমি তো এই বিয়েতে রাজি ছিলে না। রাজি ছিলাম না। আমি আরও পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে তখন আমি বিয়েটা মেনে নিয়েছি। আর প্লিজ আমাকে ডিস্টার্ব করবে না, আমার স্বামী দেখলে প্রবলেম হতে পারে। কথাগুলো রিমি চলে আসার জন্য পা বাড়াতেই পিয়াস ভাইয়া রিমিকে টান দিয়ে রিমির কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। রিমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কি হচ্ছে? আমাকে ছাড়ো, ছাড়ো বলছি। পিয়াসের হাত রিমির কোমর থেকে পেটের উপরে চলে এসেছে। আমাকে ছাড়বে, না হলে কিন্তু আমি চিৎকার করব। ছেড়ে দিব, শুধু বলো তুমি আমাকে ভালোবাসো। জীবনও না, ছাড়ো বলছি। রিমি, কে যেন রিমিকে ডাকলো।
ছাদের দরজার দিকে তাকাতেই দেখলো সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদের চোখ দুটো লাল হয়ে গেছে। পিয়াস মেঘকে দেখে রিমিকে ছেড়ে দিল। সাজিদ রিমির কাছে এসে দাঁড়ালো। কেউরি? রিমির দিকে তাকিয়ে আর পিয়াসের দিকে আঙুল তুলে মুখে একটা হাসি নিয়ে বলল। রিমি সাজিদের দিকে তাকিয়ে দেখলো ওর মুখে হাসি, কিন্তু চোখগুলো লাল হয়ে আছে। ওর চোখে রিমি রাগ দেখতে পাচ্ছে। আমার মামাতো ভাই। ও পিয়াসের দিকে তাকালো সাজিদ। হাই ভাইয়া, আমি সাজিদ, রিমির হাজব্যান্ড। কথাটা বলে রিমির দিকে তাকালো। বলে রিমির হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে এলো। দরজাটা খুব জোরে লাগালো। তারপর একটা সিগারেট জ্বালিয়ে টানতে লাগলো। রিমি খুব বুঝতে পারছে সাজিদ অনেক রেগে গেছে। সাজিদ, কথাটা বলতে পারলো না। সাজিদ রিমিকে কথা বলতে দিল না। পিয়াসের সাথে তোমার কি সম্পর্ক? যা ভেবেছিলাম তাই হয়েছে। আমার মামাতো ভাই। সাজিদ আমার দিকে তাকিয়ে হেসে দিল। তারপর আমার দিকে এগোতে থাকলো আর আমি ভয়ে পিছোতে থাকলাম। দেয়ালের সাথে মিশে গেলাম। সাজিদ দেয়ালে এক হাত রেখে আরেক হাতে সিগারেটটা মুখে দিল। শুধু বাই বাই বুঝে বোনকে এইভাবে ধরে? পিয়াস যেভাবে ধরেছিল ঠিক সেইভাবে ধরে সাজিদ বলল। রিমি আর কিছু বলতে পারল না। রিমির চোখ থেকে শুধু পানি পড়ছে। ভালোবাসো পিয়াসকে? সাজিদের কথা শুনে আমার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। না না, ও আমাকে ভালোবাসে, বিশ্বাস করো। আমি ওকে ভালোবাসি না। বিশ্বাস করলাম, কিন্তু ওই পিয়াস তো আমার বউয়ের শরীরে টাচ করেছে। এখানে এখানে টাচ করছিল না? সাজিদ রিমির শাড়ির আঁচলটা সরিয়ে রিমির পেটের ওপর হাত রেখে বলল। বলো, এইখানে হাত রেখেছিল তো ওই পিয়াস? রিমি কিছু বলতে পারছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। সাজিদ, কি হলো, বলছিস না কেন? এবার সাজিদ জোরে চিৎকার দিয়ে উঠল। রিমি ভয় পেয়ে গেল। গলা দিয়ে কথা বেরোলো না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। মেঘ রিমিকে একটানে বিছানায় ফেলে দিল। তারপর জ্বলন্ত সিগারেটটা রিমির পেটের ওপর চেপে ধরল। রিমি জোরে চিৎকার করতে চাইলে সাজিদ রিমির মুখ চেপে ধরল। রিমির চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। চিৎকার করে না শোনা। সাজিদ আরও দুইবার সিগারেটটা চেপে ধরল। অসহ্য যন্ত্রণা করছে। সাজিদ রিমির মুখ থেকে হাত সরাতে রিমি সাজিদকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে গেল। তুমি কি? শেষ করতে দিল না কথাটা। তার আগেই সাজিদ রিমিকে জোরে একটা চড় মারল। রিমি ফ্লোরে পড়ে গেল। রিমির চুলগুলো খুলে গেল। এবার রিমি একটু জোরেই কেঁদে দিল। সাজিদ রিমির চুল ধরে রিমির মুখটা ওর দিকে ঘুরিয়ে নিল। আমাকে ধাক্কা মারার সাহস কোথায় পেলে? তুমি শুধু আমার, তোমাকে টাচ করার অধিকার শুধু আমার। অন্য কেউ যদি তোমাকে টাচ করে তাহলে এভাবেই তোমাকে কষ্ট পেতে হবে। যে আমাকে টর্চার করবে তাকে কষ্ট দাও। আমাকে কেন কষ্ট দিচ্ছ? তোমাকে কষ্ট দিচ্ছি কারণ হলো। বলো কি কারণ? চুপ, কোনো কথা হবে না। পরের বার থেকে ওই পিয়াস তোমার থেকে 100 হাত দূরে থাকবে। ওই ব্যবস্থা আমি করব। এখন বলো, ফার্স্ট এইড বক্স কোথায়? মলম লাগাতে হবে। রিমি সাজিদের দিকে তাকালো। আমাকে কি মনে করে এই লোকটা? ইচ্ছে হলে মারবে, আবার ইচ্ছে হলে যত্ন করবে। আমাকে কি হাতের পুতুল পেয়েছে নাকি? কি হলো বলো? দরকার নেই, আমি মলম লাগাতে পারবো। একদম রাগাবে না, ভালোই বলো বলো। সাজিদ কথাগুলো রিমির একটু কাছে এসে বলল। রিমি দেখিয়ে দিল ওইখানে আছে। সাজিদ বক্সটা এনে রিমিকে মলম লাগিয়ে দিল। রিমি শুধু দেখছে। ওই কি দেখছো? আমাকে কে ফেলবে নাকি? যাও শুয়ে পড়ো। খেয়ে ফেলবো না, খুন করে ফেলবো। কিভাবে মারলো? ইস, দয়া মায়া কিচ্ছু নেই। বকতে বকতে গিয়ে শুয়ে পড়লাম। জীবনে রান্না করতে যায় না, আগুনে আঁচ লাগবে বলে। আর আজকে কি না, ওই হারামিটা আমাকে পুড়ায় দিল। আমি শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়তে সাজিদ রুম থেকে বেরিয়ে গেল। ও রুম থেকে বেরিয়ে যেতে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। প্রায় 15 মিনিট পর সাজিদ রুমে আসে। সাজিদকে দেখে কান্না বন্ধ করতে চাইলাম, কিন্তু পারলাম না। সাজিদ আমার পাশে বসে আমার মাথায় হাত রাখলো। আমার এলোমেলো চুল কানের পাশে গুজে দিল। আমার কানের কাছে এসে ঝুঁকে পড়ল। আমার মুখে ওর নিঃশ্বাস পড়ছে। ঘুমিয়ে পড়ো। রিমি ঘুরে সাজিদের মুখের দিকে তাকালো। রিমি সাজিদের দিকে তাকাতেই সাজিদ রিমিকে শক্ত করে জড়িয়ে ধরল।
রিমির ঘাড়ে ও মুখে 2 ফোঁটা পানি পড়ল। কি হলো? পানি কিসের? আরও 2 ফোঁটা পানি পড়ল। এবার রিমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, দেখার জন্য পানির উৎস কি, কিন্তু পারল না। রিমিকে সাজিদ শক্ত করে জড়িয়ে ধরেছে, মাথাটাও তুলতে পারছে না রিমি। ছাড়ো আমাকে, আমার দম বন্ধ হয়ে আসছে। না। ছাড়ল না, উল্টো আরও শক্ত করে জড়িয়ে ধরল। ছাড়ো বলছি, আমার দম বন্ধ হয়ে আসছে তো। দম বন্ধ হয়ে আসুক, তবুও আমি তোমাকে ছাড়বো না। আরে মরে যাবো তো, তারপর তুমি কাকে কষ্ট দিবে, কাকে মারবে? আর কিছু বলল না, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা গেল। একসময় রিমি বাধ্য হয়ে সাজিদের বুকে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সাজিদকে দেখতে পেল না রিমি। ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে গেল। শাড়ির আঁচলটা একটু সরে গেছিল, পোড়াগুলোতে চোখ পড়ল। উফ, তাকানো যাচ্ছে না। ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে নিচে গেল। সবাই উঠে গেছে রিমির আগে। সাজিদও বসে আছে। রিমি নিচে নামতেই সাজিদ রিমির দিকে তাকালো। রিমি সাজিদকে একটু দেখে রিমি তার আম্মুর কাছে গেল। খাওয়া দাওয়া শেষেই রিমি সাজিদ মিলি রেডি হয়ে গেল। বাড়ি থেকে চলে যাচ্ছে ভেবেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো রিমির। সারা রাস্তা কাঁদতে কাঁদতে আসলো। শ্বশুরবাড়িতে আসতে শাশুড়ি এসে জড়িয়ে ধরল রিমিকে। রিমি মিলিকে বাড়িতে নামিয়ে সাজিদ গাড়ি নিয়ে চলে গেল। রিমি রুমে গিয়ে শুয়ে পড়ল। একটু পরেই সাজিদ আসলো। রিমির হাতে কতগুলো ঔষধ ধরিয়ে দিল। এগুলো খেলে পুরোটা তাড়াতাড়ি সেরে যাবে। রিমির খুব হাসি পেল, হেসেই দিল রিমি। হাসছো কেন? এত তাড়াতাড়ি কিসের তোমার? আমাকে সুস্থ করে আবার মারার জন্য? আবার জ্বলন্ত সিগারেট আমার শরীরে চেপে ধরার জন্য বুঝি? বলতে বলতে রিমি ফ্লোরে বসে কেঁদে দিল। কেন করছো আমার সাথে এমন, কেন? সাজিদ রিমিকে দেখলো, তারপর রিমির পাশে ফ্লোরে বসে পড়ল। কেন করছি সেটা তো তুমি জানো। প্রতিশোধ নিচ্ছ তো? তাহলে একটা কাজ করো, আমাকে একেবারে মেরে ফেলো, আর আমি পারছি না। মাত্র 3 দিনে তুমি হাঁপিয়ে গেলে? তুমি তো আমাকে 5টা বছর কষ্ট দিয়েছো, তবুও তোমাকে কিছু বলেনি, শুধু তোমাকে ভালোবাসতাম বলে। ভালোবাসতাম বলে? আর এখন ভালোবাসো না? প্রশ্নটা করে রিমি সাজিদের দিকে তাকালো। রিমিও সাজিদের দিকে তাকালো। তুমি ভালোবাসার মূল্য দিতে জানো না। কথাটা বলেই মেঘ উঠে চলে গেল। রিমি সাজিদের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। সাজিদ বাসায় না আসতে রিমির একটু একটু টেনশন হচ্ছিল। তাই মিলির কাছে জানতে চাইল রিমি। মিলি বলল ও নাকি এইভাবেই বাড়ি ফেরে, তবে একটু পরে সাজিদ চলে আসে। রিমি রুমে বসে মোবাইল টিপছিল। রুমে এসেই মোবাইলটা রিমির হাত থেকে ছো মেরে নিয়ে নিল। তারপর বিছানায় শুয়ে রিমির মোবাইলটা দেখছে। ও ম্যাডাম, মোবাইলে কি করেন? বন্ধুদের খোঁজখবর নিচ্ছেন? কিন্তু আমি যে সারাদিন বাসা ছিলাম না, কই আমার খোঁজ তো নিলেন না? রিমি কিছু বলার আগেই মিলি রুমে চলে আসলো। কে বলল তোর খোঁজ নেয় নাই? সাজিদ রিমির দিকে তাকিয়ে হেসে দিল। আমার খোঁজ নিয়েছে? আচ্ছা, ভাবি কি সেই মেয়ে যাকে তুই ভালোবাসতি? সাজিদ একবার মিলির দিকে তাকালো, তারপর রিমির দিকে। না। ও আচ্ছা। একটা কফি বানিয়ে দিবি বৃষ্টি? কি যেন দেখছে। মিলি চলে গেল। সাজিদ মিথ্যে কথা কেন বলল বুঝতে পারল না রিমি। হঠাৎ রিমিকে টান দিয়ে নিচের উপর ফেলে দিল সাজিদ। রিমি উঠে পড়তে চাইলে রিমিকে নিচে ফেলে সাজিদ রিমির ওপর শুয়ে পড়ল। ওই এত ছটপট করো কেন? এই জন্যই তো মার খাও। আমাকে মারার জন্য তোমার কোনো কারণ লাগে না? আমার কথা শুনলে আর মারবো না। কি ব্যাপার, আজকে কি হয়েছে তোমার? কই কিছু না তো। সাজিদ কথাগুলো বলতে বলতে রিমির কপালে গলায় চুমু দিতে লাগলো। রিমি সাজিদের কাণ্ডগুলো দেখছে শুধু। এই ভালো তো এই খারাপ। রিমি সাজিদকে এখনও চিনতে পারেনি। মাঝে মাঝে মনে হয় সাজিদ রিমিকে অনেক ভালোবাসে, আবার মাঝে মাঝে মনে হয় রিমিকে ঘৃণা করে। রিমি বাহানা ভাবছে এখন নিজেকে ছাড়ানোর জন্য। ইস, ব্যথা পাচ্ছি পেটে। বাহানা? আচ্ছা, ছেড়ে দেবো তোমাকে। আগে বলো এই জোহান আহমেদটাকে।
রিমি তো চোখ বড় বড় করে সাজিদের দিকে তাকিয়ে আছে। জুহানকে ও চিনে কেমনে? আবার চিনতেও পারে, কারণ সম্পর্কে তো সব জানে। তাহলে আবার জুহানের কথা জিজ্ঞাসা করছে কেন? ওই বলো, জোহানের সাথে তোমার কি সম্পর্ক? আমার ভাইয়া মিলির ডাক দিতেই সাজিদ উঠে দাঁড়িয়ে পড়ল। রিমি উঠে বসে পড়ল। কি হয়েছে, তুমি এভাবে উঠে দাঁড়ালে কেন? তুই যেভাবে রাখলি আমি ভাবলাম হাত পা পুড়িয়ে বসলি নাকি, তাই আর কি। সাজিদ রিমির দিকে এমনভাবে তাকালো যেন ও হাঁপ ছেড়ে বাঁচল। মিলি এই অবস্থায় দেখলে রিমি নিজেও অস্বস্তিতে পড়ত। মিলি সাজিদকে কফি দিয়ে রিমির পাশে বসে গল্প করতে লাগলো। সাজিদ কফি শেষ করে গোসলে গেল। জোহানকে আর বলা হলো না। মিলির সাথে গল্প করলেও রিমির মাথায় এক চিন্তা ঘুরঘুর করছে। সাজিদ জোহানকে চিনল কিভাবে, আর জোহানের কথাই বা জিজ্ঞাসা করলো কেন, আর সাজিদ কেনই বা মিলিকে বলল ও যাকে ভালোবাসতো আমি সেই মেয়ে নই। তাহলে কি অন্য কেউ ছিল যাকে মেঘ রিমির আগে ভালোবাসতো? কিন্তু সাজিদ তো রিমিকে 5 বছর ধরে বলছে যে ও রিমিকে ভালোবাসে। ভাবি, এই ভাবি, কি ভাবছো তুমি? মিলির ডাকে রিমি চিন্তা জগৎ থেকে ফিরে আসলো। কিছু না। আচ্ছা বৃষ্টি, তুমি তখন কোন মেয়ের কথা বলছিলে? কাকে তোমার ভাইয়া ভালোবাসতো? মিলিকে জিজ্ঞাসা করেই ফেললাম, কারণ আমার জানতে খুব ইচ্ছে হচ্ছে। বৃষ্টি আমার দিকে অনেকক্ষণ আমাকে দেখলো। জানি না ভাবি, তবে ভাইয়া অনেক ভালোবাসতো। তাকে বারবার প্রপোজ করার পরেও সে নাকি ভাইয়াকে ফিরিয়ে দিয়েছে। তাকে না পাওয়ার যন্ত্রণা ভুলে থাকতে ভাইয়া সব রকমের নেশায় ডুবে থাকতো। আর ওর মুখের হাসিটা চলে গেল, কান্না করতো সারাদিন। আমার ভাইটাকে অনেক কষ্ট দিয়েছে। আর ভাইয়ার এসব কাজকর্ম দেখে আমার মা বাবা খুব কষ্ট পেত, তারাও কান্না করতো। রিমি বৃষ্টির দিকে তাকিয়ে ওর কথাগুলো শুনছে। ভাইয়াকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে মা বাবা, কিন্তু ভাইয়া ওই মেয়েটাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না জানিয়ে দিল। তারপর ভাইয়া আস্তে আস্তে বাবার ব্যবসা দেখাশোনা করতে লাগলো। হঠাৎ একদিন এসে বলল সে বিয়ে করবে। তোমার কথা বলো। রিমি মিলির চোখের দিকে তাকালো। মনে হলো মিলি সেই মেয়েটাকে অনেক ঘৃণা করে। আমার ভাইয়াকে যে কষ্ট দিয়েছে তাকে আমি কোনো দিনও ক্ষমা করব না। তার কপালে অনেক দুঃখ আছে, সে জীবনেও সুখী হতে পারবে না। তুমি দেখো ভাবি। ওই মেয়েটা তো আমাকে অভিশাপ দিচ্ছে, আমি নাকি জীবনেও সুখী হতে পারবো না। গাথিটা তো জানে না আমি সেই মেয়ে। এখন যদি বলি আমি সেই মেয়ে, তাহলে হয়তো আমার কপালে অনেক দুঃখ আছে। আমি নিজের অজান্তেই সবাইকে কষ্ট দিয়েছি, অথচ ওরা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। কিন্তু সাজিদ কি এখনো আমাকে ভালোবাসে? ভাবি, আমি এবার যাই। মিলি চলে গেল। এখন রিমি বুঝতে পারল কেন সাজিদ বলেনি যে রিমি সে মেয়ে। ওরা রিমিকে খুব ঘৃণা করে। সাজিদ কিন্তু অনেকক্ষণ হলো ওয়াশরুমে গেছে, এখনও বের হয়নি। এতক্ষণ লাগে নাকি গোসল করতে? রিমি ওয়াশরুমের দরজায় টোকা দিল 2-3টা। কি ব্যাপার, এতক্ষণ লাগে নাকি গোসল করতে? কি করেছো আশ্রমে? সাজিদ ওয়াশরুমের দরজা খুলে এক টানে রিমিকে ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দিল। কি ব্যাপার, আমাকে মিস করছিলে নাকি? রিমি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাজিদকে দেখে সব এলোমেলো হয়ে গেল। রিমি সাজিদকে দেখছে। সাজিদ কিন্তু অনেক সুন্দর। সাজিদকে তো রিমি 5 বছর ভালোভাবে দেখেনি। দেখলে তাহলে হয়তো ওর সাথে রিলেশনটা হয়ে যেত। ওই মেয়ে, কি দেখছো এমন করে? জীবনে কোনো দিন আমাকে দেখোনি নাকি? মেঘ রিমির চোখের সামনে তুড়ি মেরে বলল। এতক্ষণে খেয়াল করলাম আমি নিজে ভিজে গেছি, ঠান্ডা লাগছে। এই শীতের মধ্যে তাও আবার ঠান্ডা পানি, আমি তো কাঁপতেই লাগলাম। ছাড়ো, ঠান্ডা লাগছে। বলে রিমি বেরোনোর জন্য পা বাড়াতেই সাজিদ রিমিকে দেয়ালের সাথে চেপে ধরল। ঝর্ণাটা আরও জোরে ছাড়ল, পানি পড়ছে। কি হচ্ছে এটা? আমার ঠান্ডা লাগছে, ছাড়ো। সাজিদ রিমির মুখের উপর পড়া ভিজে চুলগুলো সরিয়ে দিয়ে রিমির ঠোঁটের ওপর নিজের ঠোঁট চেপে ধরল। রিমি বাধা দিল না। হঠাৎ রিমির ঠোঁটে কামড় পড়ল। রিমি সাজিদকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ইচ্ছে করছিল রিমির সাজিদকে 2 গালে 2টা চড় মারতে, কিন্তু পারল না। রিমি যতই চাইছে তাকে আপন করে নিতে,
ততই সে কষ্ট দিচ্ছে। জানোয়ার, কোন দেশের? ও যদি রিমির সাথে এরকম বিহেভ করতে থাকে তাহলে রিমি এই সম্পর্কটার ইতি টানতে বাধ্য হবে। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। একেবারে ভিজে গেছি। চেঞ্জ করে নিলাম। ভেজা চুলগুলো ভালো করে মুছে দিলাম। ঠোঁটটা কেটে গেছে, চেপে ধরে রাখলাম। আমি চাইছি আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে। বিয়ে হয়ে গেছে যেহেতু, তাই বিয়েটা টিকিয়ে রাখা ভালো। কিন্তু ও তো প্রতিশোধের নেশায় ডুবে আছে। এভাবে কি সম্পর্ক টিকে থাকবে? কিন্তু আমি আমার সব রকম চেষ্টা করব এই সাইকোকে ভালো করতে, তার মনে আবার জায়গা করে নিতে। একটু পর চুল নাড়তে নাড়তে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো সাজিদ। এসে রিমির মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর কাটা ঠোঁটটাতে আঙুল বোলাতে লাগলো। খুব ব্যথা পেয়েছে না? খুব কান্না পাচ্ছে এখন। প্রত্যেকবার কষ্ট দিয়ে আবার কষ্ট সমবেদনা জানাতে আসে। তখন যে কি করতে ইচ্ছা হয় বুঝতে পারে না রিমি। উফ, রিমি আর এই সাইকোর সাথে থাকতে পারবে না। না, এটা তো কোনো কষ্টই না। তোমার মতো সাইকোর সাথে আমার সারা জীবন থাকতে হবে, এটা ভাবলেই। আর বলতে পারলো না সাজিদ রিমির একটা হাত পেছনে চেপে ধরল। এই, কি বললা তুমি? আমি সাইকো। দাঁতে দাঁত চেপে বলল মেঘ। রিমি আর কিছু বলল না। কি হলো, বলছো না কেন? তুমি এমন করো কেন? এই ভালো ব্যবহার করো, আবার এই খারাপ ব্যবহার করো কেন? হ্যাঁ, সে দিল। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তোমাকে দেখলেই আমার কষ্টের কথা মনে পড়ে যায়। সবার সামনে তোমার ভাই আমাকে মেরেছিল শুধু তোমার জন্য। তাহলে তো কষ্ট দিলেই পারো। কষ্ট দিয়ে আবার কেন যত্ন করতে আসো? তুমি অসুস্থ হয়ে গেলে তো আর কষ্ট দিতে পারবো না, তাই যত্ন করে সুস্থ করে তুলি। সাজিদ কথাগুলো বলে রিমিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর চেঞ্জ করে নিচে চলে গেল আর কফি হাতে নিয়ে একটু পর ফিরে এলো। এসেই ল্যাপটপ নিয়ে বসে পড়ল আর রিমি বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। আমি কি এর সাথে সারা জীবন থাকতে পারবো? রিমি পুরো খেতে রাখছে। উফ, আর কত নাটক দেখবো? এইমাত্র কিছুক্ষণ আগে বলে গেল, হাত মুচড়ে দিল, আবার এখন খাওয়ার জন্য ডাকছে। খাবো না আমি। ওকে। চলে গেল। কি মানুষ! দ্বিতীয়বার খাওয়ার জন্য বলল না পর্যন্ত। বলার দরকারও নেই আমি খাবো না। সাজিদ খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়ল। শুয়ে রিমিকে জড়িয়ে ধরল। রিমি নিজেকে ছাড়িয়ে নিল, আবার জড়িয়ে ধরল। এবার ধাক্কা দিয়ে রিমি সাজিদকে দূরে সরিয়ে দিল। তারপর সোফায় গিয়ে শুয়ে পড়ল। সাজিদ উঠে গিয়ে রিমিকে কোলে নিয়ে বিছানায় ছুরি ফেলে দিল। বিছানা থেকে উঠে গেলে কেন? তোমার যখন ইচ্ছে হবে তুমি আমার গায়ে হাত তুলবে, বকবে, আবার যখন ইচ্ছে হবে ভালোবাসবে। আমাকে কি তোমার হাতের পুতুল পেয়েছো? আমার যখন যা ইচ্ছে হবে আমি তখন তাই করতে পারবো তোমার সাথে। আমার অধিকার আছে তোমার উপর, তোমার ওই শরীরের উপর। সাজিদ বিছানায় শুয়ে পড়ল, কিন্তু এবার সাজিদ অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল আর রিমি শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। আমাকে শুধু কেন কষ্ট দেয় বুঝি না। অনেকক্ষণ হলো সাইকোটার কোনো সারা শব্দ পাচ্ছি না। ও ঘুমিয়ে গেছে নাকি দেখার জন্য আমি উঠে বসলাম। ওর চোখ বন্ধ, ঘুমিয়ে পড়েছে। এখন সাজিদকে অনেক সুন্দর লাগছে। ওর চেহারায় মায়া আছে, নিষ্পাপ একটা চেহারা। কে বলবে এই ছেলেটাই আমাকে কারণে অকারণে টর্চার করে? নিজের অজান্তেই আমার হাতটা ওর মাথায় চলে গেল। সাজিদ একটু নড়ে উঠলে আমি হাতটা সরিয়ে নিলাম। হয়তো আমি সাজিদকে ভালোবেসে ফেলেছি, কিন্তু পরক্ষণে ভাবতে লাগলাম, না, আমি ওকে ভালোবাসি না। ও তো আমাকে টর্চার করে। আবার ভাবলাম, না, ভালোবাসি। কখনো ওর বিহেভ দেখলে ইচ্ছে করে ওর সাথে সারা জীবন থাকি, আবার কখনো ওর বিহেভ দেখে ইচ্ছে হয় তখনই ওকে ছেড়ে চলে যেতে। কিন্তু কেন জানি পর মুহূর্তেই আমি ওর দেওয়া কষ্টগুলো ভুলে যাই। শুয়ে পড়লাম, না, বালিশে নয়, সাজিদের বুকে। ওর বুকে মাথা রাখতে মনে হলো এইটাই আমার আশ্রয়স্থল। আমি সাজিদকে জড়িয়ে ধরলাম। কেন যে আমাকে কষ্ট দেয়? আমাকে তো ভালোবাসো। কুত্তা, বিলাই, শয়তান, বাদর, হারামি, মনে মনে বকলাম। ওর সামনে তো আর বকার সাহস নাই। ওর সামনে বললে অনেক মায়ের জুটবে কপালে। আমি আরও একটু শক্ত করে জড়িয়ে ধরলাম। এতক্ষণ মন খারাপ থাকলো, এখন ভালো হয়ে গেছে। সাজিদ আমাকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরলো। কখন ঘুমিয়ে পড়লাম জানি না। সকালে যখন ঘুম ভাঙল তখনও রিমি সাজিদের বুকে শুয়ে আছে।
মেঘ এখনও রিমিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। রিমি আস্তে করে উঠে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে মেঘ উঠে গেছে। রিমিকে দেখছে, কিন্তু সাজিদের তাকানোটা জানে কেমন মনে হচ্ছে রিমির কাছে। সাজিদ উঠে রিমির কাছে আসলো, ভ্রু কুঁচকে রিমিকে দেখলো। কি দেখছো তুমি? ওর এভাবে তাকানো দেখে জিজ্ঞাসা করে ফেললাম। বিয়ের আগে তুমি কার বুকে মাথার কে ঘুমাতে? সাজিদ রিমির কানের কাছে এসে ফিসফিস করে বলল। কি বলে এগুলো? আসলে ও পাগল হয়ে গেছে। মানে কি? কাল রাত্রে তুমি আমার বুকে মাথার কে ঘুমালে, একটু পর আমি তোমাকে তোমার বালিশে শুয়ে দিলাম, আবার তুমি আমার বুকে, আমি আবার তোমাকে তোমার বালিশে শুয়ে দিলাম, আবার তুমি আমার বুকেই মাথা রাখলে, এবার সরাতে গেলাম, 3-4টা খিল মেরে আরও শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লে। রিমি অন্যদিকে ঘুরে ভাবতে লাগলো। আমি কি সত্যি সত্যি এই কাজ করেছি নাকি? না, আমি এই কাজ করি নাই। আয়শাজিৎ কুত্তা, ও মিথ্যে কথা বলতেছে। আচ্ছা ম্যাডাম, আমাকে কি আপনার বালিশ মনে হয়? সাজিদ রিমিকে দেখছে। রিমি সাজিদের দিকে তাকিয়ে একটা হাসি দিল। তুমি বললেই আমি বিশ্বাস করব নাকি? আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো? অসম্ভব। দরকার পড়লে আমি ইলেকট্রিক তারের বুকে মাথা রেখে ঘুমাবো, তারপরও তোমার বুকে মাথা রেখে ঘুমানোর প্রশ্নই আসে না। ওহ রিয়েলি ম্যাডাম? আমাকে ওর কাছে টেনে নিয়ে বলল। আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে স্যার। আমি মুখ ভেঙচি কেটে রুম থেকে বেরিয়ে এলাম। কি মিথ্যাবাদী! আমি নাকি ওর বুকে মাথা রেখে ঘুমাই, তাকে নাকি কিল মারছি। তার বুকে মাথা রেখে ঘুমাতে পারি, কিন্তু তাকে মারার কথা আমি স্বপ্নেও ভাবি না। আর যদি মারতমও, তাহলে ওই সাইকো এখনও আমাকে আস্ত রাখতো না। তাড়াতাড়ি হেঁটে নিচে যাচ্ছিলাম, হঠাৎ কার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। দুজনে একসাথে ও মা গো বলে উঠলাম। তাকিয়ে দেখি মিলি ফ্লোরে পড়ে আছে আর আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে। ভাবি, তুমি কি দেখে হাঁটতে পারো না? উফ, আমার কোমরটা ভেঙে গেছে। রিমি মিলির দিকে তাকিয়ে হাসি আর আটকে রাখতে পারল না। রিমি হেসে দিল। আবার হাসছো? অনেক ব্যথা পেয়েছি আমি। সরি। হাসির জন্য কথাই বলতে পারছে না রিমি। অনেক কষ্টে হাসি থামালো। তারপর মিলির দিকে হাত বাড়িয়ে দিল। মিলি উঠে রিমিকে দেখল, তারপর হেসে দিল। এত তাড়াতাড়ি হেঁটে কোথায় যাচ্ছিলে তুমি? নিচে যাচ্ছিলাম। মিলি সাজিদের মুখের দিকে তাকিয়ে হঠাৎ আটকে উঠল। ভাবি, তোমার ঠোঁট কাটলো কিভাবে? আমি ঠোঁট চেপে ধরলাম। মনেই ছিল না যে আমার ঠোঁট কেটে গেছে। কুত্তা কামড় দিছে, বিড়বিড় করে বললাম। কি বললে? ওয়াশরুমে পড়ে গিয়ে কেটে গেছে, এই আর কি। এখন চলো নিচে যাই। ভাবি, তুমি এত কেয়ারলেস। ওয়াশরুমে পড়লে কিভাবে বুঝি না। এখন বুঝতে হবে না আপনার। তারপর মিলিকে নিয়ে নিচে নামলো রিমি। সবাই রিমিকে দেখে আর জিজ্ঞেস করে ঠোঁটে কি হয়েছে, আর রিমি সবাইকে ওই এক কথাই বলে। একটু সাজিদ নিচে নেমে এলো। ড্রেস দেখে বোঝা যাচ্ছে অফিসে যাবে। আমার শ্বশুরমশাই আর সাজিদ দুজনেই অফিসে চলে গেল না খেয়েই। ওরা চলে গেলে আমার শাশুড়ি জানায় আমাকে নাকি বাসায় কয়েকদিন একা থাকতে হবে। মিলি আর মা বাবা সবাই নাকি মিলির নানা বাড়িতে যাবে। সাজিদকে যাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু বাবা চলে যাবে বলে তাকে নাকি অফিসে থাকতে হবে, তাই তার যাওয়া হবে না। আর এই জন্য আমাকেও নেওয়া হবে না। তার মানে আমাকে একা থাকতে হবে এই কয়েকদিন, তাও আবার সাইকোর সাথে। একেই মনে হয় কপাল বলে। আল্লাহ জানে আমার কপালে কি আছে। রিমির শ্বশুর শাশুড়ি আর মিলি চলে গেল মিলির নানা বাড়ি। সাজিদ অফিসে গেছে, রিমি বাসায় আছে। রিমি বাসায় একা বসে টিভি দেখছে। রিমি একা আছে বলে সাজিদ তাড়াতাড়ি বাসায় চলে আসলো। এসে সাজিদ ফ্রেশ হয়ে রিমির কাছে এসে বলল। রিমি, তোমাকে ক্ষমা করে দিলাম। তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি আমাকে কষ্ট দিয়েছিলে বলে তোমাকে একটু কষ্ট দিলাম। তোমাকে কষ্ট দিয়ে আমিও ভালো নেই, তাই তোমাকে আর কষ্ট দিতে পারবো না। তুমি আমার প্রথম ভালোবাসা। এই বলে সাজিদ রিমিকে জড়িয়ে ধরল। রিমি খুশিতে কেঁদে দিল। এভাবে এদের ভালোবাসা পূর্ণতা পেল।